স্কুল পড়ুয়ার একটি বাচ্চা মেয়ে হঠাৎ করেই প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু তার সাথে এমন সব জঘন্য কাজ করা হয়েছে সে মেয়েটি বুঝতেও পারে না। এমন একজন নরপিশাচ এই কাজটি করে যা জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে। তো কে ছিল সেই মানুষরূপী শয়তান, আর কী বা হয়েছিল মেয়েটির শেষ পরিণতি, জানতে হলে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। সিনেমার শুরুতেই আমরা 14 বছরের একটি মেয়েকে দেখতে পাই। তার নাম ছিল রাশমি। তাকে দেখে এটা মনে হচ্ছিল সে কোনো একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় ছিল, কিন্তু এরপরেও রাশমি কোনো মতে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। আর এরপর আমরা তার মা বাবাকে দেখতে পাই। তারা ছিল একটি মধ্যবিত্ত ফ্যামিলি। রাশমির বাবা ছোট্ট একটি চাকরি করত, আর সেখান থেকে যা বেতন পায় তা দিয়ে কোনো মতে তাদের সংসার চলে। এখানে তাদের আচরণ দেখে আমরা বুঝতে পারি রাশমি তার মায়ের থেকে তার বাবাকে ভীষণ ভালোবাসে, কারণ রাশমির বাবা সবসময় তার সাথে বন্ধুর মতো আচরণ করে। পরবর্তীতে রাশমি তার বাবার সাথে স্কুলে যায়, আর রাশমিকে নামিয়ে দিয়ে তার বাবা তার অফিসে চলে যায়। স্কুলে যখন রাশমির ক্লাস হচ্ছিল, আমরা দেখতে পাই রাশমির ক্লাসের প্রতি কোনো মনোযোগই ছিল না। সে কোনো একটা বিষয় নিয়ে বেশ চিন্তায় ছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে রাশমি মাথা ঘুরে পড়ে যায়। আর রাশমির এইরকম বাজে অবস্থা দেখে টিচার তখন রাশমির বাবাকে বিষয়টি জানায়, আর নিজের মেয়ের এইরকম অবস্থা শুনে তৎক্ষণাৎ তিনি স্কুলে চলে আসেন। টিচার তখন রাশমির বাবাকে জানায়, আমার মনে হয় রাশমির শরীরটা অনেক দুর্বল, তাই এখন আপনাদের উচিত তার আরও ভালোভাবে যত্ন নেওয়া। রাশমির বাবা তখন বিষয়টি ভালোভাবে বোঝার জন্য রাশমিকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু ডাক্তার পরীক্ষা করার পর যা বলে তা শুনে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়। পরীক্ষায় দেখা যায় রাশমির পেটে একটি বাচ্চা ছিল, মানে সে প্রেগনেন্ট। এই কথা শোনার পর রাশমির মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তারা কোনো মতেই বিশ্বাস করতে পারে না যে এতটুকু বাচ্চা কিভাবে প্রেগনেন্ট হলো। এই ঘটনায় সবথেকে বেশি ভেঙে পড়ে রাশমির বাবা, কারণ সে তার মেয়েকে অনেকটা ভালোবাসত। পরবর্তীতে তারা সবাই বাসায় ফিরে আসে, কিন্তু রাশমি যে প্রেগনেন্ট এই বিষয়টি তাকে জানানো হয় না। কিন্তু আমরা দেখতে পাই এইসব ঘটনায় রাশমির মা খুবই রেগেছিল। সে তখন রাশমিকে মারধর করে আর বলে, বল তুই কার অবৈধ বাচ্চা পেড়ে নিয়েছিস, কার সাথে রাত কাটিয়েছিস। কিন্তু অন্যদিকে রাশমি পুরোপুরি হতবাক হয়ে যায়, সে কোনো কিছু বুঝতে পারে না। রাশমির বাবা তখন রাশমির কাছে আসে আর তাকে বলে, আমি জানি তুমি এমনটা করতে পারো না, সত্যি করে বল তোর সাথে জোর করে কে এমন জঘন্য কাজ করেছে, আমি তাকে কোনো মতেই ছাড়বো না। কিন্তু অন্যদিকে রাশমি কোনো কিছুই বুঝতে পারে না, সে কান্না করছিল আর পুরোপুরি চুপ ছিল। পরবর্তী দিন রাশমির মা বাবা তাকে একটি মহিলার কাছে নিয়ে আসে, যিনি কিনা অবৈধভাবে বাচ্চা নষ্ট করতেন। আর তিনি যখন জানতে পারেন 14 বছরের একটি মেয়ে প্রেগনেন্ট, তিনি তো পুরোপুরি অবাক হয়ে যান। পরবর্তীতে সেই মহিলাটি বাচ্চা নষ্ট করতে রাজি হয়, কিন্তু তিনি অনেকগুলো টাকা দাবি করেন। কিন্তু রাশমির বাবার কাছে অতগুলো টাকা ছিল না, তাই তারা সেখান থেকে চলে আসে। আর এরপর একটি ডাক্তারের সাথে দেখা করে। সেই ডাক্তারটি তখন রাশমির বিষয়ে জানার পর তিনি বলেন, তার বয়স এখনও অনেকটা কম, এখন যদি আপনারা তার অ্যাবর্শন করতে চান তাহলে সে মারাও যেতে পারে। এরপর তিনি তাদেরকে একটি উকিলের সাথে দেখা করতে বলেন। তার নাম ছিল লায়লা, আর সে নারীদের অধিকার নিয়ে কাজ করত। লায়লা তখন রাশমির বিষয়ে সমস্ত কিছু জানার পর তার অনেকটা খারাপ লাগে, আর সে সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক লায়লাকে সঠিক বিচার দিবে। লায়লা তখন রেশমির বাবাকে বলে, রেশমির বৈধভাবে অ্যাবর্শন করার জন্য কোর্ট থেকে একটি অনুমতি লাগবে। তিনি তখন তাদেরকে বলেন, তোমরা এখন বাসা যাও আর দাখিলা পেশ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। যথারীতি পরবর্তী দিন লায়লা রেশমিদের বাসায় আসে। রেশমির বাবা তখন লায়লার সাথে কোর্টে দাখিলা করা নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই সেখানে লায়লার মা আসে, আর তিনি তখন লায়লার বাবাকে একটু পাশে ডেকে নিয়ে যান আর বলেন, দেখো আমরা যদি এই বিষয়টি নিয়ে আদালতে যাই তাহলে আমরা তো সঠিক বিচার পাবোই না, উল্টো এই বিষয়টি সমাজে জানাজানি হবে, এতে করে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হবে। কিন্তু সমাজ তো বুঝবে না আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তারা সবসময় আমাদেরকে নিচু চোখে দেখবে। আর সত্যি বলতে বাস্তবেও এমনটা হয়, যাকে অন্যায়ভাবে ধর্ষণ করা হয় সেই সমাজে মাথা নিচু করে চলে, আর অন্যদিকে অপরাধীটা নিজের ক্ষমতার দাপটে বুক ফুলিয়ে চলে। কিন্তু অন্যদিকে রাশমির বাবা বলে, যে লোকটি আমার মেয়ের সাথে এইসব বাজে কাজ করেছে আমি তাকে শাস্তি দেব, আর এখন যদি আমরা তাকে ছেড়ে দেই তাহলে সে আমাদের মেয়ের মতো অন্য মেয়েদের সাথেও ঠিক একই কাজটি করবে। পরবর্তী সিনে আমরা লায়লা সহ রেশমির মা বাবাকে থানায় দেখতে পাই। পুলিশ তখন রেশমিকে সমস্ত বিষয় খুলে বলতে বলে, কিন্তু আমরা দেখতে পাই রেশমি তেমন কিছুই বলে না। সে শুধু বলে তাদের পাড়ায় একটি লোক থাকতো যার নাম কিনা আমুল, আর সে তার কাছে টিউশনি করত। সে লোকটি জোর করে তার সাথে এই বাজে কাজগুলো করেছিল।
অন্যদিকে লায়লা রেশমির সমস্ত বিষয়ে জজ সাহেবকে খুলে বলে আর রেশমির বৈধভাবে অ্যাবর্শন করার জন্য অনুমতি চায়। কিন্তু জজ সাহেব বলে এখনই কোনো অনুমতি দেওয়া হবে না, আগে আদালত সমস্ত বিষয় যাচাই করে দেখবে, তারপর সিদ্ধান্ত দেওয়া হবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই পুলিশরা সমস্ত কিছু জানার পর আমুলের বাসায় যায় তাকে ধরার জন্য, কিন্তু তারা যাওয়ার আগে আমুল এখান থেকে পালিয়ে গিয়েছিল, মানে সে বিষয়টি আগে থেকে জানতে পেরেছে। পরবর্তী সিনে আমরা রাশমির বাবাকে দেখতে পাই। তিনি তখন রাশমিকে বলছিলেন, শোন মা, তোকে যখন কেউ ডিস্টার্ব করতো আমি তোকে শিখিয়েছিলাম কিভাবে তাদের হাত থেকে বাঁচতে হবে, কিন্তু আমি তোকে কখনো এটা শেখাইনি যে কিভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। আর এটাই হয়তো ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। সমস্ত কিছু শোনার পর রেশমি কান্না করতে থাকে। পরবর্তী দিন লায়লা আবারও জজ সাহেবের কাছে রেশমির অ্যাবর্শনের জন্য আপিল করে, কারণ যত দিন যাচ্ছিল রেশমির অবস্থা পূর্বের থেকে আরও খারাপ হতেছিল। সব কিছু শোনার পর জজ সাহেব রেশমিকে বলেন, তোমার সাথে যা ঘটেছিল তুমি এখন আদালতকে সম্পূর্ণভাবে খুলে বলো। রেশমিও তখন বলতে থাকে, আর আমরা দেখতে পাই যে রেশমি একদিন তার বন্ধুদের সাথে খেলা করছিল, আর তখন রেশমি তার এক বন্ধুকে বলে তার কিছু অঙ্কের সমস্যা রয়েছে যেগুলো সে সমাধান করতে পারছে না। সেই ছেলেটি তখন বলে আমুল নামের একটি ছেলে আছে যে কিনা অনেক ভালো অঙ্ক বোঝায়, চাইলে তুই তার কাছে টিউশনি করতে পারিস। অন্যদিকে আমরা আমুলকে দেখতে পাই, সে দূর থেকে বাজে নজরে রেশমির দিকে তাকিয়েছিল। তো যথারীতি রেশমি তার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আমুলের কাছে টিউশনি শুরু করে। আর এমনই একদিন আমুল বলে, আচ্ছা রেশমি, তোমার না কিছু অঙ্কের সমস্যা রয়েছিল, ক্লাস শেষে তুমি অপেক্ষা করবে, আমি তোমাকে আলাদাভাবে অঙ্কগুলো বুঝিয়ে দিব। তো সবাই যখন চলে যায় আমুল রেশমিকে তার কাছে ডাকে আর বিভিন্ন বাহানায় তার শরীরে স্পর্শ করে। রেশমি তখন কোনো কিছুই বুঝতে পারে না, কারণ তার বয়স তো অনেকটা কম, সে সব কিছু নর্মালি নেয়। আমুল তখন রেশমিকে বলে, কালকে 3টার সময় তুমি একা আসবে, আমি তোমাকে অঙ্কগুলো বুঝিয়ে দেব। রেশমিও তখন কোনো কিছু না ভেবে সাথে সাথে রাজি হয়ে যায়। কিন্তু এই ছোট্ট মেয়েটি তো জানে না এই মানুষরূপী শয়তানি তার সাথে কালকে সব থেকে বড় জঘন্য কাজটি করতেছে। তো পরবর্তী দিন যথারীতি রেশমি যখন 3টার সময় আমুলের কাছে যায়, আমরা দেখতে পাই আমুল পূর্বের মতোই বাজে নজরে রেশমির দিকে তাকিয়েছিল। রেশমি তখন কিছুটা আন্দাজ করতে পারে যে আমুল লোকটি ভালো নয়। আর অন্যদিকে আমুল তখন বিভিন্নভাবে রেশমির গায়ে টাচ করতে থাকে। রেশমি তখন বিষয়টি বুঝতে পারে আমুলকে বাধা দেয়, কিন্তু আমুল জোর করে রেশমিকে রুমে নিয়ে যায় আর তার সাথে জঘন্য কাজটি করে। রেশমির তখন অনেকটা কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে ওই মানুষরূপী শয়তানটি তাকে ছাড় দেয় না। 14 বছরের এই মেয়েটির কাছে এগুলো ছিল নরকের মতো যন্ত্রণার। সমস্ত কিছু খুলে বলার পর রেশমি কান্না করতে থাকে। লায়লা তখন জজকে সেই ভিডিও ফুটেজটি দেখায় যেখানে আমুল জোর করে রেশমিকে রুমে নিয়ে যায়। লায়লা তখন জজকে বলে এই কেসের রায় খুব তাড়াতাড়ি দেওয়া উচিত, কারণ এখন রেশমির কন্ডিশন খুবই খারাপ। কিন্তু সেই জজটি তখন বলে সব কিছু একটি নির্ধারিত নিয়মের মধ্যে হয়, এতে করে যত সময়ই লাগুক আমাদের কিছু করার নেই। এরপর রেশমি যখন আদালত থেকে বের হয়, সে দেখতে পায় যে ইতিমধ্যে সমস্ত মিডিয়া এখানে হাজির হয়েছে। আর তখন একজন সাংবাদিক রেশমিকে বলে, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই মেয়ে যাকে ধর্ষণ করা হয়েছিল, আর সে এখন গর্ভবতী। এইসব শোনার পর রেশমির অনেকটা খারাপ লাগে। ঠিক তখনই সেখানে লায়লা আসে আর সেই সাংবাদিককে বলে, আপনারা সামান্য ভিউজের জন্য মানুষকে বাজেভাবে উপস্থাপন করেন, আর আজকে যদি এই জায়গায় আপনার মেয়ে থাকতো তাহলে আপনি কি ঠিক একই প্রশ্ন করতেন? এই কথা শোনার পর সেই সাংবাদিক মহিলাটি হতবাক হয়ে যায়, সে আর কোনো কিছুই বলতে পারে না। আর সত্যি বলতে আমাদের দেশেও এরকম কিছু হলুদ সাংবাদিক আছে যারা কিনা সামান্য ভিউজের জন্য সত্যকে মিথ্যা বানিয়ে দেয়। এরপর পুলিশরা অনেক খোঁজার পর আমুলকে ধরে ফেলে আর তাকে আদালতে পেশ করে। আমুল তখন কোনো কিছুই স্বীকার করছিল না। আদালত থেকে তখন তাকে 10 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়। লায়লা তখন আবারও রেশমির অ্যাবর্শনের জন্য আদালতে আপিল করে, কিন্তু আদালত এবারও পারমিশন দেয় না। এতে করে রেশমি ও তার পরিবার পুরোপুরি ভেঙে পড়ে, কারণ যত দিন যাচ্ছিল রেশমির অবস্থার আরও অবনতি ঘটছিল। এতে করে রেশমির মা অনেকটা রেগে যায়, আর তিনি তখন লায়লাকে বলেন, একে তো আমরা আদালতে ন্যায্য বিচার পাইনি, তাছাড়া রেশমির বিষয়টি সবাই জানাজানির পর আমাদেরকে নিয়ে সবাই উপহাস করছে, তাই আমরা আর চাই না এই কেসটি কন্টিনিউ হোক। এই বলে তিনি রেশমিকে নিয়ে সেখান থেকে চলে যান। লায়লা তখন রেশমির বাবাকে বলে, আমি হাইকোর্টে আপিল করব, যেভাবেই হোক রেশমির জন্য অ্যাবর্শনের ব্যবস্থা করব। পরবর্তী সিনে আমরা গোপাল নামে একটি লোককে দেখতে পাই। তিনি ছিলেন আমুলের বাবা। সে যখন জানতে পারে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি তখন শহরের সবথেকে বড় উকিলের কাছে যান। এই উকিল মহিলাটির নাম ছিল রেশোদা, আর তিনি এখন পর্যন্ত কোনো কেস হারেননি। তিনি যখন আমুলের বিষয়ে সব কিছু জানতে পারেন,
তিনি আমুলের বাবার কাছে অনেকগুলো টাকা দাবি করেন। আর অন্যদিকে আমুলের বাবা যেহেতু অনেক ক্ষমতা ছিল, তাই তিনি তখন বলেন, তুমি শুধু আমার ছেলেকে জেল থেকে বের করো, এর বিনিময়ে যত টাকা লাগে আমি তোমাকে দেব। পরবর্তী সিনে আমরা দেখতে পাই এই কেসটি হাইকোর্টে গিয়েছে। তখন বিপক্ষ উকিল রাশেদা বলে, এইটা কোনো রেপ নয়, এটা রেশমির নিজের ইচ্ছাতেই হয়েছে, কারণ আমাদের এই দেশে 12 বছরের একটি মেয়ের বিয়ে দেওয়া হয়। অন্যদিকে রেশমির বয়স যেহেতু 14, সে এখন ফিজিক্যাল সম্পর্কে সব কিছুই বোঝে। কিন্তু অন্যদিকে লাইলাও হাল ছাড়ে না। তার তখন ঋষদার সাথে অনেক যুক্তিতর্ক হয়, আর এমনই করে সেদিনকার মতো শুনানি শেষ হয়। পরবর্তীতে ঋষদা লাইলাকে একটি অফার করে। সে বলে, তোমরা যদি এই কেসটি তুলে নাও, এতে করে আমুলও মুক্তি পাবে, আর অন্যদিকে আমরা রেশমিরও অ্যাবর্শনের ব্যবস্থা করে দেব। কিন্তু অন্যদিকে লাইলা তার সিদ্ধান্তে অটল ছিল, কারণ সে কোনো মতেই চায় না আমুলের মতো একজন মানুষরূপী শয়তান সমাজে ঘুরে বেড়াক। পরবর্তী সিনে আমরা দেখতে পাই গোপাল রেশমির বাবার কাছে ক্ষমা চায়, আর তাদেরকে অনেকগুলো টাকা অফার করে, যাতে করে তারা এই কেসটি উঠিয়ে নেয়। কিন্তু রেশমির বাবা কোনো মতেই রাজি ছিল না। তিনি তখন গোপালকে ফিরিয়ে দেন। এরপর আমরা দেখতে পাই রেশদারও একটি রেশমির মতো মেয়ে ছিল। তখন রেশদার মেয়ে বলে, তুমি রেশমিকে সঠিক বিচার দাও আর তাকে অ্যাবর্শন করতে সাহায্য করো। পরবর্তীতে আবারও কেসের শুনানি শুরু হয়। রেশদা তখন বলে, রেশমিদের আর্থিক অবস্থা অতটাও ভালো না, তারা মূলত ছলনা করে আমুলকে ফাঁসায় আর তাদের কাছে অনেকগুলো টাকা দাবি করে। প্রমাণস্বরূপ রেশদা সেই ক্লিপটি দেখায় যেখানে গোপাল রেশমির বাবাকে টাকা অফার করেছিল। মূলত তারা বিষয়টিকে সবার সামনে উল্টোভাবে উপস্থাপন করে। পরবর্তীতে রেশদা আরও 2 জন সাক্ষীকে হাজির করে, যারা কিনা আমুলের পক্ষে সাক্ষী দেয়। আর এতে করে রেশমাদের কেসটি অনেকটা দুর্বল হয়ে পড়ে। মূলত আমুলের বাবা পূর্বেই সেই লোকগুলোকে টাকা দিয়ে কিনে নিয়েছিল। এরপর সেদিনকার মতো শুনানি শেষ হয়। রাশেদা যখন বাসা যাচ্ছিল, হঠাৎ করে তার হাত থেকে চাবিটি পড়ে যায়। সেই বিষয়টি কিন্তু আবার রেশমি খেয়াল করে, আর সে তখন চাবিটি কুড়িয়ে রাশেদাকে দেয়। রাশেদা এই দেখে তো পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে যার এত বড় ক্ষতি করছিল আর সেই তাকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করছে। রাশেদার তখন অনেকটা খারাপ লাগে, আর রেশমির মধ্যে সে তখন নিজের মেয়েকে দেখতে পায়। পরবর্তীতে রেশমি বাসায় এসে কান্না করতে থাকে, কারণ সে বুঝতে পারে যে সে আর ন্যায় বিচার পাবে না। ঠিক তখনই আমরা দেখতে পাই লাইলা সেই সাংবাদিককে নিয়ে আসে যে পূর্বে রেশমিকে অপমান করেছিল। মূলত সাংবাদিকটি তার ভুল বুঝতে পেরেছে, আর সে চায় রেশমি তার ন্যায্য বিচার পাক। রেশমি তখন সেই সাংবাদিককে সমস্ত কথা বলতে থাকে। সে জানায়, আমার উপর অত্যাচারের আমি সঠিক বিচার চাই, যাতে করে পরবর্তীতে কোনো শয়তান এই কাজটি দ্বিতীয়বার করার সাহস না পায়। তখনই আমরা দেখতে পাই রেশমির এই নিউজটি মুহূর্তেই পুরো দেশে ছড়িয়ে পড়ে। সবার তখন একটাই দাবি, রেশমি যেন তার সঠিক বিচারটি পায়। তখন আমুলের শাস্তির দাবিতে সমস্ত লোকজন রাস্তায় নেমে পড়ে, পরবর্তীতে যাতে মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় চলাচল করতে পারে। পরবর্তী সিনে আমরা আদালতকে দেখতে পাই। লাইলা তখন একটি মেয়েকে সাক্ষী হিসেবে হাজির করে। সেই মেয়েটি তখন জানায়, রেশমির সাথে আমুল যে কাজটি করেছিল সেই কাজটি আমার সাথেও করেছিল। পরবর্তীতে আমুলের বাবা গোপাল আমাদেরকে ক্ষমতার দাপটে বিভিন্নভাবে হুমকি দেয়, যদি আমরা বিষয়টি মানুষকে জানাই তাহলে আমাদেরকে মেরে ফেলবে। পরবর্তীতে আরও অনেক মেয়ের সর্বনাশ করেছে। ক্ষমতার কারণে সবাই এখনও মুখ বন্ধ করে আছে। কিন্তু আমি চাই না আমার আর রেশমির মতো আরও অনেক মেয়ে আমুলের শিকার হোক, তাই আমি এর কঠিন বিচার চাই। পরবর্তীতে জজ সাহেব রেশমিকে ডাকে যে তোমার কিছু বলার থাকলে বলো। রেশমি তখন জানায়, জীবনটা যেহেতু আমার, তাহলে আমার জীবনে আমি কি সিদ্ধান্ত নিব তা নেওয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। এর জন্য আদালতের কেন অনুমতি লাগবে? সমস্ত কিছু শোনার পর জজ সাহেব সহ সেখানকার সবাই অনেকটা অবাক হয়ে যায়। জজের তখন আর বুঝতে বাকি থাকে না আমুলই হলো সম্পূর্ণ দোষী, তাই তিনি আমুলকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর আদেশ দেন। আর অন্যদিকে কয়েকজন ডাক্তারকে আদেশ দেন রেশমির জন্য সফলভাবে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা হয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রেশমি এখন সম্পূর্ণ সুস্থ, আর সে তার বাবার সাথে পূর্বের মতো স্কুলে যাওয়া আসা করে, আর সে অনেকটা খুশি ছিল। তবে আপনাদের কিছু বলে রাখি, শিক্ষককে আমরা বাবার নিচে স্থান দেই, কিন্তু সেই শিক্ষকরাই যদি এরকম জঘন্য কাজ করে তাহলে এর থেকেই বোঝা যায় আমাদের মানবতার কতটা অধঃপতন হয়েছে। ক্ষমতাশীলরা আইন তৈরি করে আর নিরীহ মানুষরা সেই আইন মেনে নেয়। অন্যদিকে যাদের টাকা আছে তারা মিথ্যেকেও সত্য বানিয়ে দেয়, আর যাদের টাকা নেই তারা সত্যকেও সত্য প্রমাণিত করতে পারে না। তো রেশমির সাথে যে কাজটি করা হয়েছে এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন। আর এইরকমই সব মাস্টারপিস মুভি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে এখনই ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ।